আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে। ফারুক সাহেবকে নিয়ে অনেক ভিডিও করেছি। ফারুক সাহেবকে প্রথম সুনাম করেছিলাম তার একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে, কিন্তু আসলে আমরা খেলাধুলাকে একটা ভালো জায়গায় দেখতে চাই। যারা দায়িত্বে আছেন তাদের বিষয়গুলোকে, তাদের ভুল ত্রুটিগুলোকে তুলে আনা, ধরিয়ে দেওয়া, এবং তার ভুল হতে পারে, সে যেহেতু এটা কাজটা করছে এবং সে যদি ভালো কাজ করার জন্য, এবং আমরা কোনো ব্যক্তিকে না, এই দেশের সকল খেলাধুলার জন্যই, যারা সাংবাদিক, যারা এই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, এবং যারা ফুটবল, ক্রিকেট এবং খেলা পাগল দর্শক আছেন, যারা এটাকে নিয়ে কাজ করতে চান, তারা কিন্তু সবসময় কে কি করলো না করলো এটার বিষয় না, আমরা রেজাল্টটা কি পাচ্ছি সেটাই আমরা কিন্তু উল্লেখ করব। তো ফারুক সাহেবকে বলেছিলাম, আপনার বিরুদ্ধে এত কিছু হচ্ছে, তারপরেও কেন আপনি এই মুখ খুলছেন না? আপনি কি কাজটা করতে পারছেন না, না আপনি, আপনার মধ্যে অসৎ কোন উদ্দেশ্য আছে? যেগুলো তারা প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো কি সঠিক, না আপনি এটা বুঝে উঠতে পারছেন না? যদি বুঝে উঠতে পারেন, অথবা এই যে 5ই আগস্টের পরে দেশের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আর বোর্ডের যে দুর্নীতি, 1500 থেকে 2000 কোটি টাকা এই বোর্ডে ফান্ডে আছে। এই এত কোটি টাকা, এত টাকার যারা পরিচালক অথবা যারা যারা আছে, এটাকে বুক করে কোন সিস্টেমেটিক দুর্নীতি করে তারা টাকার সাম্রাজ্য গড়ছে কিনা, সেটা আপনি এসে, আপনার কাছে কিন্তু জাতি প্রত্যাশা করেছিল যে বোর্ড নিয়ে অনেক দুর্নীতি অভিযোগ ছিল পাপন সাহেবের ব্যাপারে, এবং যারা পরিচালক ছিল, অনেক পরিচালকরা, তারা কিন্তু, আমরা পাবলিক এবং সাধারণ মানুষ এবং অন্যরাও কিন্তু এটার মধ্যে একটা মানে বোঝা গেছে যে এটা সমন্বয়হীনতা, এবং একটা বোর্ড, একটা সংগঠন যেভাবে চলা উচিত সেটা কিন্তু আমরা পরিষ্কার ধারণা ছিল না। কিন্তু ফর্মার ক্রিকেটার, এক্স ক্রিকেটার, ক্যাপ্টেন, নির্বাচক ছিলেন আপনি। আপনাকে আমরা শুনছি, আপনি কথা বলতেন খুব খুব ইয়ের সাথে, আত্মবিশ্বাসের সাথে আপনি কথা বলতেন। কিন্তু সেই জায়গায় আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন কিন্তু এই জাতি একটা বিশাল পাওয়া, যে ডক্টর ইউনূস সাহেব যেমন প্রধান উপদেষ্টা ছিলেন, আপনাকেও বোর্ডের একটা দায়িত্ব দিয়ে কিন্তু অনেক আশা ছিল। এত এত আলোচনা, রিয়াসাদ আজিম উনি কিন্তু আপনার ব্যাপারে অনেক কথা বলেছিল, এবং বর্তমান যে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বলল, উনি একজন ক্লিন ইমেজ মানুষ, সজ্জন, এবং ক্রিকেট বিষয়ে উনি খুবই দক্ষ। ওনার বিষয়ে কারোর দ্বিমত ছিল না। উনি ইচ্ছা পোষণ করেছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে উনি কাজ করতে চান, যেহেতু তিনি আইসিসি একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারপরে উনি বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে, কারণ বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুলকে তৈরি করেছেন, বাংলাদেশে ক্রিকেট আমিনুল ইসলাম বুলবুলকে চিনিয়েছে, ক্রিকেট সবকিছু দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি বাংলাদেশের দেশপ্রেমের কারণে উনি চেয়েছিলেন যে উনি এই তার সাথে থাকবেন, কিন্তু ওনার সময় হয় নাই। কেন হয় নাই? তারপরে আপনার ব্যাপারে একটা পজিটিভ ছিল। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল অন্যদের কারণে, যে আপনি বলছেন না কেন? কিন্তু দর্শক, আমার একটা হাসি আসছে, আমি খুব হাসি পাইতেছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমি শুরু করেছি মাত্র আমার চ্যানেল এবং পেজ নিয়ে স্পোর্টসের উপরে। আমি কিন্তু যেটা বলছিলাম এটা কিন্তু আমি ফিডব্যাক পেয়ে যাচ্ছি। ফারুক সাহেব কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কাকে চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন? পরিচালকরা প্রত্যেকেই দুর্নীতির সাথে সরাসরি জড়িত না হলেও তারা সবই জানতো, এবং তারা সুবিধা নিতে পারে, তাদের উপরে তিনি দায় চাপিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, যদি আমার এই সম্পৃক্ততা থাকে কোন দুর্নীতিতে, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা বের করে আনুন আমি দুর্নীতি করেছি কিনা। আমরা সেই ফারুক সাহেবকে কিন্তু আমরা চেয়েছিলাম, যে উনি যে তলের বিড়ালটা, যে দুর্নীতির যে বাক্সটা, উনি কিন্তু 12 কোটি টাকা এক সিজনে তুলেছে, এবং
ওই পাপনের সাহেবের যে এই বোর্ড ছিল, উনি 13-14 বছরের উনি দেখিয়েছেন 16 কোটি 18 কোটি 16 কোটি না 14 কোটি টাকা। আর উনি এক ইয়ারই উনি বলেছেন আমি এইগুলো করাতেই তারা আমার বিরুদ্ধে চলে গেছে। তারা ওই গভর্নমেন্টের ওই দুর্নীতিবাজ ওই গভর্নমেন্টের ইয়ের ব্যাপারে উল্লেখ করছে, ওরা হচ্ছে সেই দূষর। উনি কিন্তু এটা তার প্রতিবাদ যাই বলে থাকেন উনি করেছেন। আচ্ছা, আপনি এটা করেছেন, ঠিক আছে, ভালো কাজ, কিন্তু আপনার 9 মাস 7 মাস আপনি কিন্তু ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনি জাতির কাছে আরো স্পষ্ট করেন, আপনি পরিষ্কার দুর্নীতিবাজদের তুলে আনেন। এরপর আপনি যেহেতু আমিনুল ইসলাম বুলবুলের মতন একজন ক্লিন ইমেজ, একজন সম্মানী মানুষ, ক্রিকেট বুঝে, আপনি যেহেতু সমস্যা, আপনি কেন রিট করতে গেলেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আমার যে এই দেশের জনগণ যারা ফুটবলকে ভালোবাসেন, ন্যায় পরায়ণ এবং সৎ জন মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই, তারাও আপনার কাছে এই প্রশ্নটা। আচ্ছা, তো আরেকটা হচ্ছে, আপনি এই যাদের কথা বলছেন আপনার সময়ে, আপনি যখন নির্বাচক ছিলেন, আপনার পরিবারের কথা, এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আপনার পরিবার আরো আপনাকে সহযোগিতা করতে পারতো। আমি আপনার পরিবারের ব্যাপারে আমি কথা বলেছিলাম যে আপনারা পরিবার কেন এগুলো দেখছে না, কিন্তু আপনিও বলছেন আপনি আপনি কিন্তু দেরি করে ফেলেছেন। যখন আপনার বিরুদ্ধে অনেক বিষয় উঠে আসছিল তখন আপনার এটা বলা প্রয়োজন ছিল। আপনি বলেছেন কি, আপনার বাবা 70-তে জুট ব্যবসায়ী, অর্থনৈতিক অবস্থা আপনার খুবই ভালো ছিল, আপনি ইন্টারমিডিয়েটে আপনি স্টেম করেছিলেন, আপনি একজন মেধাবী মানুষ, কিন্তু আপনার কিন্তু অনেক ভুল করেছেন, আপনি সময় মতো এটি দেন নাই। যদি এটা করতেন তাহলে কিন্তু আমরা আরেকটু চলে আসতাম। 8জন পরিচালক আপনার বিরুদ্ধে চলে গেছেন, আপনার এই কথাগুলো কিন্তু সন্দেহতে যাচ্ছে। আপনারটাও পজিটিভ, কিন্তু আপনি এমন টাইমে এমন সময় আপনি বলেছেন আপনার বিষয়টা এখন অন্যদিকেও ডাইভার্ট হতে পারে। আপনি তামিম ইকবালকে বলেছেন অনেক আগে সুযোগ করে দিয়েছেন, আপনি সুযোগ করে দেন না, এটা একটা অন্য ধরনের কথা বলছেন। আপনি নির্বাচক, আপনি ক্রিকেটের জন্য আপনি যাকে প্রয়োজন, যাকে দলে আনা প্রয়োজন আপনি তো করবেন, এটা আপনার কৃতিত্ব বলতে পারেন না আপনি, এটা আমরা বলতে পারি যারা এই ক্রিকেট পাগল অথবা যারা ক্রিকেটকে ভালোবাসে ছাড়া, তারা বলতে পারে। আপনি যদি এটা বলেন আমরা গত গভর্নমেন্টের মতন বাবার সম্পত্তির মতন, এরকম অনেক সময় এগুলা বলে না যে আমার এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন যে বাবার সম্পত্তি, এটা বলতো। আপনি এই ধরনের উদ্যত্ত, এই ধরনের আচরণ কিন্তু আসলে ঠিক হয় নাই ফারুক সাহেব। আমি চাই আপনি এগুলা আরো পরিষ্কার করুন। আমরা চাই, জনগণ দর্শক চাই বোর্ডের দুর্নীতি উঠে আসুক। আর আরেকটা বিষয় হচ্ছে আর্টিকেল হচ্ছে, এটি আগামী 7 জুন ঈদুল আজহা, আমাদের দেশে সব সারা বিশ্ব মুসলমান ঈদ করছে, ঈদুল আজহাটা পালন করছে। হতাশার গল্প হচ্ছে মরক্কো, মধ্যপ্রাচ্যের একটি দেশ, তাদের 60 বছরের ইতিহাসে একটা কঠিন সময় যাচ্ছে। তাদের ওই দেশের সরকার তাদের কোরবানি না দেওয়ার জন্য নিষেধ করেছে। এটা আমরা আমাদের দেশে অনেকে অনেকভাবে বলবে, কারণ আমরা সমালোচনা করতে ভালোবাসি, সমালোচনা শুনতে ভালোবাসি, সমালোচনাকারীকে আমরা উৎসাহিত করি। নিজের খাই বনের মহিষ তারাই, আদার ব্যাপারী যেটাকে বলা হয় জাহাজের খবর নেই। দেখেন তারা কেন রাষ্ট্র মনে প্রয়োজন বোধ করেছেন যে একটা ভেড়া এত দাম, যেটা $600, আর একজন ব্যক্তির আয় মাসিক $300। খেয়াল করছেন, একটা ভেড়ার দাম যদি $600 হয়ে থাকে, একটা ভেড়ার দাম, আর একজনের ব্যক্তি তার আয় $300 থেকে $400। তো এই পরিস্থিতিতে একটা দেশ কোরবানি দিতে পারে নাই, তারা মধ্যে ঘুরামি নাই, তারা সফল হোক আল্লাহ তাদেরকে। আমাদের এই পরিস্থিতি আমরা অনেক ভালো আছি,
সোনার বাংলাদেশ, এখানে আপনি এত সমস্যার মধ্যে আমরা ভালো আছি, আমাদের বড় বড় ঘটনা আরো ঘটতে পারতো, আমাদের অনেক কিছু হইতে পারতো, আমাদের দেশের মানুষ আত্মীয় আল্লাহ সব দিক থেকে আমরা কিন্তু ভালো আছি। ধর্মীয়ভাবে শুকরিয়া আদায় করেন, আর কোনো ধরনের খারাপ পরামর্শ দিয়েন না, ভুলগুলাকে অন্যায়গুলোকে, ভুল পথে যারা আছেন তাদেরকে বোঝানোর মতো সম্মান দিয়ে বোঝাবেন। আমি এত কিছু বলছি না, বলবো না, কারণ আপনারা হচ্ছেন আমার আয়না। আমার ভুল ত্রুটিগুলো আপনারা কমেন্টের মাধ্যমে বলে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো করে ঈদ করুন, সেই প্রত্যাশা রেখে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আসসালাম।